তারেক জিয়া একটা মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছিলেন, তিনি আবার আরেকটা মুচলেকা দিয়ে তিনি ভারতের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন, এবং সেই শর্তটা কি যে তিনি ভারতের সাথে 3টা শর্তে রাজি হয়েছেন। তাকে যেভাবে সংবর্ধিত করলেন, জনস্রোত হয়ে গেল, তাকে তো তারাই প্রোটেকশন দেওয়ার কথা। এত বড় জনপ্রিয় একটি রাজনৈতিক দলের নেতা, জনপ্রিয় নেতা হলে তাকে তো তারাই প্রোটেকশন দেওয়ার কথা, বা বড় জোর পুলিশ দিবে। সেনাবাহিনী কেন এত নিরাপত্তা বেষ্টনী তৈরি করলো? কারণটা কি? আপনার ব্যাখ্যা কি? আমি সেই পয়েন্টে আসছি, সেটা হলো তার আগে একটু আলোচনা করি যে হঠাৎ করে এমন কি ঘটলো যে 2 সপ্তাহ আগে স্টেটমেন্ট দিলেন যে আমার ফেরার ব্যাপারে শুধু আমার একাক সিদ্ধান্ত না, আরো ফ্যাক্টর রয়েছে। সেই ফ্যাক্টরটা কি? উনি এসে গেছেন, তা কি কারণে তিনি ওই স্টেটমেন্টটা দিয়েছিলেন? তো সেটা নিয়ে কিন্তু অনেক স্পেকুলেশন হচ্ছে। আনন্দবাজার পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে যে তিনি এতদিন নেগোসিয়েশন করছিলেন ভারতের সাথে। ভারতই ভেটো দিয়েছিল যে সে বাংলাদেশে আসতে পারবে না। তো ইনি আনন্দবাজারে লিখেছে যে ভারত সরকারের প্রতিনিধি এবং তারেক জিয়ার সাথে লন্ডনে আলোচনা হয়েছে, ঢাকাতে ভারতের অ্যাম্বাসেডারের সাথে বিএনপি নেতৃবৃন্দের আলোচনা হয়েছে। সেখানে তারেক জিয়া একটা মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছিলেন, তিনি আবার আরেকটা মুচলেকা দিয়ে তিনি ভারতের অনুমতি নিয়ে দেশে ফিরেছেন, এবং সেই শর্তটা কি যে তিনি ভারতের সাথে 3টা শর্তে রাজি হয়েছেন। একটা হলো তিনি এসে প্রধানমন্ত্রী হয়ে ভারতের মানে ভারত বিরোধী যে সমস্ত বর্তমান সরকার প্রোপাগান্ডা বা উস্কানি দিচ্ছে সেটা বন্ধ করবেন, এবং জামাত শিবির অর্থাৎ বাংলাদেশের এখন রাজনীতি পাওয়ার সমস্ত চলে গেছে এক্সট্রিমিস্টদের হাতে, অর্থাৎ ধর্মীয় কট্টরপন্থীদের হাতে। জামাত শিবির এবং তাদের যে সমস্ত ন্যাশনাল এনসিপি ইত্যাদি হাতে চলে গেছে। সেইটাকে বন্ধ করার জন্য ভারত বলেছে যে তুমি 3টা শর্তের ভিতরে একটা তো আমি বললাম যে জামাত শিবিরকে ঠেকাতে হবে, আর সেকেন্ড হলো যে ভারত বিরোধী যে প্রোপাগান্ডা সেটা বন্ধ করতে হবে, আর একটা হলো আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। তো এই 3টা শর্তে নাকি সে রাজি হয়ে ভারত তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ইউ ক্যান কাম, এবং নির্বাচন হলে তুমি যদি ক্ষমতায় আসো তাহলে আমরা তোমার সাথে কাজ করবো। এগুলো হলো স্পেকুলেশন, আজকে একটা পত্রিকায় উঠেছে। আসলে ভিতরে কি হয়েছে সেটা তো আমরা জানি না। তো এটা গেল যে হঠাৎ করে সে কেন আসলো, এই এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে। সেকেন্ড যে আপনার যে প্রশ্নটা, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আর্মি সেনাবাহিনী তাকে এমন প্রোটোকল দিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম প্রোটোকল পায় না। সেই হাজার হাজার আর্মির কে দিয়ে তাকে পাহারা দেওয়া হয়েছে বিমানবন্দরে, যেখানে সে জনসভা করেছে সেখানে, এবং যেখানে জনসভা হবে আগের দিন ভিডিওতে আমরা দেখলাম, আগের দিন সেনাবাহিনীর একটি দল গিয়ে পরীক্ষা করেছে নিরাপত্তার ব্যাপারে। তো এই যে হঠাৎ করে তার না আসার ব্যাপারে আমরা শুনেছিলাম যে সেনাবাহিনীর 111-এর সময় যে অ্যারেস্ট করেছিল যে সমস্ত ইয়াং অফিসার, তাকে নির্যাতনের মধ্যে জড়িত ছিল, তারা এখন আর্মিতে এখনো আছে, তারা সিনিয়র অফিসার। তাদের আপত্তির জন্য আর্মি ভেটো দিয়েছিল, যার জন্য তারেক জিয়া মামলা মোকদ্দমা ইউনিট সরকার উড্ডু করার পরেও আসতে পারে নাই। তাদের ভয় ছিল, ওই সমস্ত আর্মি অফিসারদের ভয় ছিল যে তারেক জিয়া যদি আসে এবং সে যদি ক্ষমতায় যায় তাহলে প্রতিশোধ নেবে। তো হঠাৎ করে সেই আর্মি অফিসাররা তো এখনো আর্মিতে আছে, হঠাৎ করে আর্মির এই অ্যাবাউট টার্ন তাকে এত বড় একটা প্রোটোকল দিয়ে প্রোটেকশন দিল, তার কারণটা কি? এটা জনগণের মাঝে এই প্রশ্নটা আছে। তারপরে যদি আমরা মনে করি যে পলিটিক্যাল কোনো অ্যালাইনমেন্ট যদি হয়ে থাকে, বলা হচ্ছে মিডিয়াতেই বলা হচ্ছে যে ওয়াকার তো জামাতের মানে
গত 2 বছর যাবৎ আমরা যে সমস্ত তথ্য পাচ্ছি আলোচনার মাধ্যমে, যেগুলো লিক হচ্ছে, সেখান থেকে আমরা স্পষ্ট জানতে পেরেছি যে জেনারেল ওয়াকারের সাথে জামাতের সম্পর্ক রয়েছে। এবং অনেকেই বলছে যে সেই 3 অগাস্টেই ওয়াকার খালেদা জিয়ার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল আকবর, তার মাধ্যমে জামাতের কাছে, অন্যান্য দলের কাছে খবর পাঠিয়েছিল যে সেনাবাহিনীর সমর্থনে সরকার গঠিত হবে, জামাত অংশগ্রহণ করবে কিনা। এছাড়া অনেকেই বলতেছে যে ইউনূস কি বলে ওয়াকার যে একজন জামাতপন্থী, সেটার প্রমাণ সেই অনেক আগের থেকেই, সেই সেনা প্রধান হওয়ার আগের থেকে তার প্রমাণ রয়েছে। তো এই সমস্ত কারণে ওয়াকার যদি জামাতের সমর্থক হয় এবং সেটার প্রমাণ আমরা পাচ্ছি। এদিকে আবার বর্তমানে ক্ষমতার দ্বন্দ্বেই হোক, যে কারণেই হোক, অথবা ইউনূসের ডিভাইড অ্যান্ড রুল পলিসির জন্যই হোক, জামাত, বিএনপি এবং এনসিপি, এই 3টা দলই তার সমর্থক হিসাবে আমরা দেখতে পাচ্ছি। যখনই কোনো ক্রাইসিস হয়, ইউনূস এদেরকে ডেকে পরামর্শ করে। তো আবার ইদানিং দেখছি জামাতের সাথে বিএনপির দূরত্ব বাড়ছে। তো এখন যদি বিএনপির সাথে, তারেক জিয়ার সাথে ওয়াকারের বা সেনাবাহিনীর যদি কোনো আঘাত হয়ে থাকে, দেন জামাতের সাথে কি হলো? এটা তো কন্ট্রাডিকশনারি মনে হচ্ছে। তো কাজে সমস্ত ঘটনা আলোচনা করলে, যেহেতু বিহাইন্ড দ্য সিনের ঘটনা আমরা জানি না, লিক হয়ে যে সমস্ত খবর আসে, সেইখানে এই গুজবে কি বলে ডালপালা গজায়। তো এখন খুব বলা মুশকিল যে সেনাবাহিনী কেন এইভাবে একটা মানে উদাহরণবিহীন একটা প্রোটোকল তাকে দিল, এত বড় সম্মান তাকে দেখালো। এবং আমরা যেটা বুঝতে পারছি, মিডিয়াতেও বাংলাদেশের যে কয়েকটা মিডিয়া আছে তারাও বিভিন্নভাবে প্রচার করছে যে অলরেডি বোধহয় তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েই গেছে। সেইভাবে প্রচার করতেছে, কখন কি করবে, তার মেয়ে কি করতেছে, তার ওয়াইফ কি বলে, তারপরে পজিটিভ একটা রিপোর্ট দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো সেখান থেকে এই সমস্ত ঘটনা থেকে বলা মুশকিল যে আঘাতটা কোথায়। তো আমার মনে হয় যে আমরা সময় গেলেই আমরা বুঝতে পারবো, যখন উনি আসলেন এবং ঘটনা প্রভাব তো ঘটবে, তখন সেখান থেকে বোঝা যাবে যে কার আশ্বাসে তিনি এলেন এবং এসে তিনি কি করবেন। তো আপনার যদি সময় থাকে তাহলে আমরা ওনার যে ভাষণটা, সেটা নিয়ে একটু আলোচনা করলে তাহলে কিছু আরো ক্লু আমরা জানতে পারবো। এই ওনার বক্তব্যটাতে যাওয়ার আগে আমি আবার একটু আপনার সেনাবাহিনীর যে উপস্থিতিটা, সেটা সেনাবাহিনী আবার লাঠিচার্জও করলো দেখলাম। এই সেনাবাহিনীর প্রসঙ্গটা একটু শেষ করে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে অনেকেই বলার চেষ্টা করছেন যে হাদির যে পরিণতি, ওসমান হাদির যে পরিণতি, সেইটা থেকে সেনাবাহিনী হয়তো পরিকল্পিতভাবে তারেক রহমানকে একটা ভয় দেখানোর জন্য, কিংবা যারা -2 ফর্মুলা ছিল এই সরকার বিশেষ করে, তারাও সেনাবাহিনীকে এমনভাবে মোতায়েন করেছে কিনা যে যাতে তারেক রহমান আসলে ভয় পায় সামনে নির্বাচনী পরিস্থিতিতে মাঠে নামার ক্ষেত্রে। কেউ এমনও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে পাকিস্তানের বেনজির ভুট্টোর উদাহরণ টানছেন, যে বেনজির ভুট্টোর নির্বাচনে থাকার পরে দেশে ফিরে নির্বাচনী যখন কাজে নামছিলেন, ওই সময় তার কি পরিণতি হয়েছে। সেনাবাহিনী এরকম একটি এত নিরাপত্তা বলয়ের মাধ্যমে তার মাথায় কি, তারেক রহমানের মাথায় কি ভয়ের কোনো কিছু ঢুকিয়ে দিল কিনা, এটা আপনার সেটা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওনার আসার পরিপ্রেক্ষিতে জানানো একটা হচ্ছে প্রোটোকল দেওয়া, যেটা সম্মান জানানো বা নিরাপত্তার স্বাভাবিক একটা নিরাপত্তা, বা সাবেক রাষ্ট্রপতির ছেলে, সেনা প্রধানের ছেলে, 3 বারের প্রধানমন্ত্রীর ছেলে, সেদিক থেকে একটা বিষয়। কিন্তু ভয়ের বিষয়টা যদি বলেন আপনি। প্রথমত আমরা তো তার লাইফের প্রতি থ্রেট কি সেটা তো আমরা জানি না, পাবলিকও জানে না।
তারপরে সেনাবাহিনী, আমি যে সিনারিও আলাপ করলাম, যে সেনাবাহিনীর প্রধান যিনি জেনারেল ওয়াকার, সে জামাতের সমর্থক, বর্তমানে জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব। সেই অবস্থায় ওয়াকারের তো সে বিএনপির নেতাকে সমর্থন করার কথা না, তাহলে তো জামাত তার উপরে খেপবে। কিন্তু আসলে হয়েছে কি, যে ইউনূসের কথাটাই আমরা এতক্ষণ আলোচনা করি নাই। এই সমস্ত ঘটনার মূল কি বলবো, ভিলেন হলো ইউনূস। সে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য সে ক্ষমতা নিয়েই যত ধরনের ষড়যন্ত্র সেগুলো করছে এবং সেগুলো বাস্তবায়িত করছে। অর্থনীতিকে ধ্বংস করছে, হিউম্যান রাইটস নাই, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, দেশের বড় বড় স্বার্থের বিরোধী চুক্তি সে বিদেশের সাথে করেছে গোপনে। তারপরে পুলিশকে ধ্বংস করেছে ইউনূস এবং ইউনূসের সমর্থক। তো এখন এই এত কিছুর পরেও যে একটা ইনস্টিটিউশন ছিল সেনাবাহিনী, সেটাকে সে ধ্বংস করেছে। পাকিস্তানের আইএসআই এর প্রেজেন্স বাংলাদেশের সমস্ত ক্যান্টনমেন্টে রয়েছে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, এবং মিডিয়াতে আলোচনা হচ্ছে যে এখন বাংলাদেশটাকে চালাচ্ছে পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। তো এখন এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থার উদ্দেশ্য হলো সেনাবাহিনীটাকে ধ্বংস করে তাদের মনের মতো করে একটা সেনাবাহিনী গঠন করা বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে এটাকে কন্ট্রোল করা। তো এখন এই যে সেনাবাহিনী যে আনপ্রেসিডেন্টেড যে প্রোটোকল দিল, এটা কি এন্টায়ার সেনাবাহিনী মিলে করেছে না সেনাবাহিনীর একটা অংশ? এই প্রশ্নের জবাব তো আমরা জানি না। তো কাজেই সেনাবাহিনী যদি ওই মানে সেনাবাহিনী তো না, এটা হলো ইউনূসের হিডেন এজেন্ডা যদি থাকে, যে সে তো কাউকে ট্রাস্ট করছে না। এই যে সে বললো যে ছাত্ররা তার নিয়োগদাতা, ছাত্রদেরকে দল গঠন করালো, সেই ছাত্রদের থেকে সে দূরে সরে গেছে, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। বিএনপিরও সমর্থন নিয়েছিল মাঝখানে, এমওইউ সাইন করার পরেও সম্পর্কে দূরত্ব বেড়ে গেছিল। এখন আবার দেখছে যে বিএনপি মানে যে শত্রু বা জামাত, তারা নির্বাচনে হয়তো জয়ী নাও হতে পারে। তো ইউনূস তো আমৃত্যু ক্ষমতায় থাকতে চায়, সেই জন্য যে লন্ডনে গিয়ে যে এমওইউ চুক্তি করেছে, এখন সে ভাবছে হয়তো এইটাই বোধহয় বেস্ট অপশন তার জন্য প্রেসিডেন্ট হওয়া বা ক্ষমতা। কারণ বিদেশি শক্তিদের চাপে সে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে বাধ্য হচ্ছে, এবং সে সেখানে একটা পাতানো নির্বাচন করে তার অরিজিনাল প্ল্যান ছিল কি বলে এনসিপি জামাত এদেরকে ক্ষমতায় বসানো। তো সেটাও বিদেশিদের চাপে বাংলাদেশের জনগণ সব অপকর্ম জানতে পেরেছে। এখন ইউনূসের মনে আশঙ্কা জেগেছে যে এনসিপি জিততে পারবে না, জামাতও জিততে পারবে না, জামাত ম্যাক্সিমাম 10-15% সিট পাবে। তাহলে তার ক্ষমতায় থাকার বেস্ট অপশন হলো তারেক জিয়া, এবং তারেক জিয়ার সাথে সে যে আতাত করে তাকে নিয়ে এসেছে, এবং সেখানে তাকে দিয়ে নির্বাচন করে তার মনে সন্দেহ আছে যে তারেক জিয়া যদি জিতে তাকে প্রেসিডেন্ট বানাবে কিনা বা ক্ষমতায় রাখবে কিনা সেটারও নিশ্চয়তা নাই। সেইটা যদি তার মনে এই ভয় থেকে থাকে, আশঙ্কা থেকে থাকে, তাহলে এই যে সেই বেনজির ভুট্টোর যে সিনারিও, যে ওই রকম একটা কিছু ঘটনা ঘটতে পারে। হাদিকে হত্যা করা হয়েছে, কালকে তারেকের সমাবেশে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছিল, মিডিয়াতে এসেছে, জামাতিরা তাদের কিছু ছাত্রদলের কিছু লোককে হত্যা করেছে। তো যদি ইউনূস শিওর হয় যে বিএনপি ইলেকশনে জিতে প্রধানমন্ত্রী তারেক জিয়া হওয়ার পরে জামাতের প্রেসারে হোক, যে কারণেই হোক, তাকে হয়তো প্রেসিডেন্ট নাও করতে পারে, সেখানে ওই তারেক জিয়ার জীবন নাশের একটা আশঙ্কা রয়ে গেছে। এবং এই যে হাদির মৃত্যুতে সবাই তো ফিঙ্গার পয়েন্ট করছে ইউনূসের সরকারের বিরুদ্ধে, যে ইউনূস সরকার এইটা করিয়েছে জামাতকে ভয় দেখানোর জন্য বা বিএনপি বা তারেককে ভয় দেখানোর জন্য। তো এই ধরনের ঘটনা ঘটতে পারে, অমূলক কিছুই নয়। বাংলাদেশে যেভাবে মানে ঘটনা ঘটছে, যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, যেভাবে
ঘটনাগুলো এত ফ্লুইড, প্রতিদিনই চেঞ্জ হচ্ছে, সেখানে কোনো কিছুই প্রেডিকশন করা খুবই ডিফিকাল্ট, এবং কি ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না। শুধু এইটুকু জানি যে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলছে ইউনূস, এবং যতই দিন যাচ্ছে বাংলাদেশের সামনে ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসছে। আর এছাড়াও বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটা বলতে খুব খারাপ লাগে যে বাংলাদেশের ভাগ্য আর বাংলাদেশিদের হাতে নাই। এই মৌলবাদী জামাত, শিবির, বিএনপি, এমনকি যে সমস্ত ডানপন্থী ধর্মীয় ইসলামী সংগঠন, একজনে আলোচনা করতেছিল যে বাংলাদেশে ইসলাম সারা বিশ্বে এতভাবে বিভক্ত না যেভাবে বাংলাদেশে ইসলামের নাম নিয়ে 10-12টা রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে ফাইট হচ্ছে। তো এই সমস্ত কারণে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে রাজনৈতিক ক্ষমতা বাংলাদেশের ধর্মীয় ডানপন্থীদের হাতে চলে গেছে, লেড বাই জামাত শিবির। তো এইটাতে বিদেশিরা যারা ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, তারা একটু আশঙ্কিত যে এইভাবে হলে বাংলাদেশটাকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে, এবং সেই জন্য তারা প্রেসার দিচ্ছে যে নির্বাচন করে একটা মধ্যপন্থী তারেক জিয়ার বিএনপিকে ক্ষমতায় এনে তাদেরকে ঠেকানো যায় কিনা।